কলকাতার ঐতিহ্যবাহী নামের মধ্যে কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার স্পাইস হোটেলগুলিও। স্পাইস হোটেল মানে যে তা বহু পুরনো হতে হবে এমনটা কিন্তু নয়। এই মুহূর্তে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা আপনাদেরকে যে স্পাইস হোটেলে নিয়ে যাব বা আজকে যে স্পাইস হোটেলের গল্প বলবো, সেই স্পাইস হোটেল কিন্তু বহু পুরনো একেবারেই নয়। আর শুরু হয়েছে মাত্র 1.5-2 বছর হলো হয়তো তার বয়স। এই স্পাইস হোটেলের নাম হচ্ছে ডেকার্স লেন স্পাইস হোটেল। তবে নাম যদিও ডেকার্স লেন হলেও এটা কিন্তু ডেকার্স লেনে অবস্থিত নয়, এটা রয়েছে যোধপুর পার্কে। প্রশ্ন আছে যে তাহলে ডেকার্স লেন নাম কেন, এত নাম থাকা সত্ত্বেও? আর এই 2-2.5 বছর হলো বা 1.5-2 বছর হলো শুরু হওয়া হঠাৎ করে স্পাইস হোটেলে কেন এই কর্ণধাররা শুরু করলেন? কারণ এখন এত রকম ক্যাফেজ, এত রকম স্ট্রিট ফুডের ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেই সমস্তকে ছেড়ে দিয়ে কেন কলকাতার প্রাচীনতম সেই ঐতিহ্যকে তুলে আনলেন তারা স্পাইস হোটেলের মাধ্যমে, সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। আর স্পাইস হোটেলে আমরা কিন্তু সবাই জানি যে শুধুমাত্র আম জনতারাই কিন্তু খেতেন না, এখানে খেতেন নামি দামি অনেক ব্যক্তিত্বরাও, যাদের সাথে আজও জড়িয়ে রয়েছে কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী স্পাইস হোটেলগুলির নাম। একটা সময় স্পাইস হোটেলই ছিল যেখানে কিনা খুব স্বাদে, তৃপ্তিতে আর কম খরচে মানুষজন বাড়ির খাবারের টেস্টটা পেতেন। আর এখনো কিন্তু সেই স্পাইস হোটেলগুলি তাদের ঐতিহ্যকে বজায় রেখে কেউ কেউ 150 বছর, কেউ কেউ 200 বছর, 100 বছর এরকম ভাবে চালিয়ে যাচ্ছেন। তবে এই স্পাইস হোটেল ভীষণ নতুন শুরু হয়েছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই স্পাইস হোটেলের ঐতিহ্য এবং তারা কতটা সেই স্বাদে গন্ধে স্পাইস হোটেলের ঐতিহ্যটাকে নতুন ভাবে শুরু করতে পেরেছেন, সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমার কাছে চলে এসেছে একদম ফুল অন বাঙালি থালি, যেটার কথা আমরা বলছিলাম। আর ডেকার্স লেনের এই যে পরিবেশটা, আমি ঢুকেই দেখতে পাচ্ছি যে ওনারা কিন্তু সত্যি খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়েছেন। আপাতত গরম ধোয়া ওঠা ভাত আমার সামনে, তাই আর কথা বলবো না, কি কি রয়েছে আমি সেটা একটু বলে দিই। আচ্ছা, ভাত রয়েছে, এটা রয়েছে ডাল, এটা ঝুরঝুরে আলু ভাজা, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সামনে একটা এত বড় কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এর আগে আমি কখনো খাইনি চিংড়ি মাছের ভর্তা। আর এটা হচ্ছে পটলের দোরমা, আর এটা হচ্ছে হাঁসের মাংস। আচ্ছা, এই হাঁসের মাংস নিয়ে একটু বলি। হাঁসের মাংস মানে বেসিকলি শীতকালেই কিন্তু খুব বেশি ভালো করে খাওয়া হয়। আর শীতকাল মানে হচ্ছে হাঁসের বিভিন্ন রকম ডিশের আরো বেশি করে ক্রেভিং হয়, মানে আমার তো হয়, কারণ আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি শীতকালীন হাঁসের মাংস খেতে। এটা হাঁসের মাংস কষা রয়েছে, হাঁসের মাংস রেজালা, হাঁসের মাংসের রোস্ট, মানে বিশেষত এটা কিন্তু ওপার বাংলা মানে বাংলাদেশে বেশি প্রচলিত হাঁসের মাংসের ভুনা। এটা হাঁসের মাংসের ভুনা, অ্যাকচুয়ালি কষাটা বলা ভুল, এটা অ্যাকচুয়ালি হাঁসের মাংসের ভুনা। আর এটাও কিন্তু একটা এপার বাংলা ওপার বাংলা মিক্সড একটা ডিশ রয়েছে, যেটা হচ্ছে এটা আমি বললাম একটা এত বড় কাঁচা লঙ্কার সাথে দিয়েছে, খুব সুন্দর লাগছে ব্যাপারটা দেখতে। চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা এখানে দাম হচ্ছে 100 টাকা। ভর্তা বিষয়টাই এটা ওপার বাংলার একটা মিশেল থাকে, আর চিংড়ি মাছ এপার বাংলা, তো দুয়ে মিলে কিন্তু খুব সুন্দর একটা পদ ওনারা আমাদের সাজিয়ে দিয়েছেন। আর
এই যে পাইস হোটেলে, এখানে কিন্তু সত্যি ওপার বাংলা এবং এপার বাংলার রান্নার বিভিন্ন মিশেল রয়েছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর খাওয়া শুরু করার আগে বলি যে এখনকার পাইস হোটেলগুলো হয়তো নতুন করে সেজে উঠছে, রেনোভেশন হচ্ছে, বা নতুন নতুন পাইস হোটেল কলকাতার বুকে তৈরি হচ্ছে, কিন্তু একটা সময় পাইস হোটেলের মর্ম কিন্তু তারাই বুঝবেন যারা 40-50 বছর আগে পাইস হোটেলে সেই মাহাত্ম্যটার সাথে যুক্ত ছিলেন। কারণ সেই সময় যখন কলকাতা থেকে অনেক দূর থেকে কলকাতায় আসতেন, এসে হয়তো ব্যবসার কাজে যেতেন বা কোনো চাকরিকেও হয়তো খুঁজতে যাচ্ছেন, সেই স্ট্রাগল পিরিয়ডে বা সেই সময়টায় কিন্তু পাইস হোটেলে ভরসা ছিল। যখন আজকের মতো এত ক্যাফেজ, এত রেস্টুরেন্ট ছিল না, তখন পাইস হোটেলই ছিল যেখানে সবাই আসতেন, খেতেন। সেটা শুধুমাত্র কিন্তু জনসাধারণ, যাদেরকে আমরা বলি যে আম জনতা, তারা কিন্তু নয়, মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই এসে পাইস হোটেলেই খেতেন। আর পাইস হোটেলের তো এতদিনে আপনারা জানেন যে একটা রুলস রয়েছে যে কোনো টেবিল আপনারা বুক করে বসতে পারবেন না, যে দুজন রয়েছে তাই জন্য আমরা দুজন বসছি। আপনার পাশে জায়গা খালি থাকলে কিন্তু অন্য অপরিচিত লোকজনও বসে দুপুরের বা রাত্রের খাবারটি খেতে পারেন। এটাই পাইস হোটেলের একটা মাহাত্ম্য। আমি এবার খাওয়াটা শুরু করবো আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে মুসুর ডাল। বাড়ির যে ধরনের ডাল থাকে, এটা আমার দেখে মনে হচ্ছে একই রকম। ডাল আর আলু ভাজা, এটা যে কোনো খাবারের শুরুতে ভীষণ জরুরি, কারণ এটা না হলে যেন মনে হয় না বাঙালি খাবার খাচ্ছি। আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাতে আমি ভুলে গেছি, এখানে লেবু আর লঙ্কাও রয়েছে। লেবুটা খুব ম্যান্ডেটরি ডালের ক্ষেত্রে, মানে আমার কাছে তো ভীষণ। আপনারা খাবার দেখতে দেখতে একটু বলুন, এই যে বলুন আমি এপার বাংলা ওপার বাংলা, আপনারা কোন বাংলা? এপার বাংলা না ওপার বাংলা, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? কারণ এই দ্বন্দ্বটা সারা জীবন বোধহয় থেকে যাবে বাঙালি জাতির কাছে। নতুন করে কিছু বলার নেই, ভরপুর বাঙালিয়ানায় বলা ডাল ভাত আলু ভাজা। এবার আসছে হচ্ছে পটলের দোরমা। আচ্ছা, আমি কিন্তু খুব একটা পটল লাভার নই, বাট পটলের দোরমা ব্যাপারটা আমার ভীষণ পছন্দের। গ্রেভিটা আপনাদের আমি দেখাই, যখন ঢালবো দেখতে পাবেন। এবার খাওয়ার পর আমি যেরকম বললাম, আমি পটলের খুব একটা ফ্যান নই। অনেকেই বলেন যে পটল খুব তাদের পছন্দের, বাট পটলের দোরমার এই ভেতরের পুরটা, এটার জন্য পটলের দোরমাটা খাওয়ার মেনলি ব্যাপার আছে। সুতরাং আমি আগে পুরটা দিয়েই শুরু করব। ভরপুর নারকেলের পুরে পটলের দোরমা, আর গ্রেভিটাও ভীষণই ভালো। এখানে কিন্তু একটা ব্যাপার, যেটা আমরা মোটামুটি পাইস হোটেলগুলোয় গিয়ে আমি দেখেছি, এই যে আমি বললাম আমি পটলের দোরমা খেতে ভীষণ ভালোবাসি, তো তার এরকম যদি আমি বলি তাদেরকে যে পটলের দোরমা খেতে খুব ভালোবাসে, কিন্তু তাদের মেনুতে সেদিন সেটা নেই, কারণ মেনু তো প্রত্যেকদিন চেঞ্জ হতে থাকে। তো এরকম যদি হয়ে থাকে, আর আমি সেখানকার ডেইলি কাস্টমার হই সেই পাইস হোটেলে, ওরা কিন্তু পরের দিন বা তারপরের দিন পটলের দোরমা শুধুমাত্র আমার জন্য করবে। মানে এটা আমি আমার উদাহরণ দিলাম, এটা কিন্তু ডেইলি কাস্টমার যারা হন পাইস হোটেলে, তারা কিন্তু এই রাঁধুনিদের সাথে সেরকমই ভালো সম্পর্ক হয়ে যায়, কারণ তারা জানে যে কে কোন পিসটা খেতে ভালোবাসে মাছের, কে কোন খাবার খেতে ভালোবাসে মাছের। মানে একটা আন্তরিকতা কিন্তু বরাবর কলকাতার পাইস হোটেলে থেকেই থাকে। আর আমরা সবাই জানি যে বাঙালি অবাঙালি যেই হোক, কলকাতাবাসীরা বিশেষত যথেষ্ট আন্তরিক হন। আর পাইস হোটেল মানেই হচ্ছে আন্তরিকতার সাথে স্বাদে স্বাস্থ্যে একদম ভরপুর খাবারের মেইন ঠিকানা। এবার আসছে সেই এপার বাংলা ওপার বাংলার মিশেলে চিংড়ি মাছের ভর্তা। এটা আমি আগে কখনো টেস্ট করিনি। প্রথমে কাঁচা লঙ্কাটাকে আমাকে সরিয়ে রাখতে হবে, তার কারণ হচ্ছে
আমি এরকম কাঁচা লঙ্কা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। একটুখানি ভর্তা, ধনে পাতা দিয়ে ভর্তাটা মাখা হয়েছে, আর একটা খুব সুন্দর চিংড়ি মাছের গন্ধ আসছে, যেটা আনফর্চুনেটলি আপনারা পাচ্ছেন না, বাট আমি পাচ্ছি। ভর্তা ব্যাপারটাই এরকম যে এটা কিন্তু প্রপারলি কুকড হতেই হবে, এবং সবচেয়ে বড় কথা এটা ভাতের সাথে মেখে খাওয়ার মজাটাই আলাদা। আমি খাবো ঠিকই, তবে তার আগে একটা লেবু আমি চিপে নেব। যে কোনো ভর্তার সাথে লেবুটা কিন্তু ম্যান্ডেটরি। আর ভর্তা আমি যেরকম আলু ভর্তা, বেগুন ভর্তা বা অন্যান্য যে কোনো ভর্তা খেয়েছি, মাছেরও কিছু ভর্তা খেয়েছি, চিংড়ির ভর্তাটা আমি সত্যি কখনো খাইনি। এবার সেটা টেস্ট করার পালা। এটা বেসিক্যালি কুচো চিংড়ির ভর্তা। বাংলাদেশে একটা কথা রয়েছে যে করকরে ঝাল দিয়ে ভর্তা রান্না করা, লিটারেলি প্রচন্ড ঝাল আর প্রচন্ড একটা ফ্লেভারফুল। দারুণ খেতে, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো এটা ভীষণই ভালো লাগবে, ভীষণ ভালো। এতগুলো আইটেম রয়েছে। নেক্সট আইটেম এই যে হাঁসের মাংসের ভুনা, যেটা আমি খেতে চলেছি। তার আগে আমি ভর্তাটা শেষ করি। আর আপনারা যারা পাইস হোটেলে খেয়েছেন কখনো, হয়তো 40-50 বছর আগে খেয়েছেন কোনো পাইস হোটেলে, সেই পাইস হোটেলের কোনো ভালো রান্না আপনার এখনো মনে আছে, সেরকম কোনো স্মৃতি যদি থেকে থাকে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম পাইস হোটেলের আর কোন কোন পাইস হোটেলের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আমাদেরকে জানান, কারণ আমরাও চাই যে সেই পাইস হোটেলগুলো এক্সপ্লোর করতে। তারা এখন ঠিক কিরকম ভাবে আন্তরিকতার সাথে পাইস হোটেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাও আপনাদের দেখাতে। আচ্ছা, এইবারে হচ্ছে হাঁসের মাংসের ভুনা। এইখানে আমি বসে আছি, পাশে রান্না হচ্ছে এখনো, একটা অন্যরকম অ্যারোমা আসছে। আপাতত হাঁসের মাংসের পিসটা আপনাদেরকে দেখাই। ওয়াও, এই না হলে হাঁসের মাংস, তা আবার শীতকালীন। যদিও ধীরে ধীরে শীতকালটা পেরোচ্ছে। দিস ইজ দ্য গ্রেভি। সাংঘাতিক সুন্দর গন্ধ আসছে, মানে এটা যে কি ধরনের ভালো খেতে হতে চলেছে সেটা আমি যতক্ষণ না খাবো বুঝতে পারবো না। হাঁসের মাংসটা শীতকালেই কেন বেশি ভালো লাগে তা সেটা আপনারা রান্না যদি করেন তাহলে বুঝতে পারবেন, কারণ তখনই এক্স্যাক্টলি হাঁসের মাংসের প্রপার ফিলটা আপনারা পাবেন। কারণ হাঁসের মাংস নর্মালি একটু শক্ত হয়, আর শীতকালে যদি সেটাকে আপনারা প্রপারলি কুকড করতে পারেন তাহলে সেটা অনেক বেশি সফট হয়ে যায়। কারণ তাই জন্যই শীতকালে হাঁসের মাংসটা খাওয়ার মজাই আলাদা। আমি আর ওয়েট করতে পারছি না। আমি এক্স্যাক্টলি যেরকম ভেবেছিলাম এটা তার থেকেও ভালো খেতে। অসাধারণ। এই সমস্ত খাবারই এত ভালো খেতে। আর এই ডেকার্স লেন পাইস হোটেলটা কেন যোধপুর পার্কে অবস্থিত, নাম ডেকার্স লেন, প্রশ্ন আমার মাথায় সারাক্ষণ ঘুরছে। আমি কথা বলবো এখানকার কর্ণধারের সাথে, জানবো যে তিনি কি বলছেন এই ডেকার্স লেনটা নিয়ে। আর ততক্ষণ আমি খাবারটা শেষ করি, আর আপনারাও ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, কারণ এখন আপনারা জানেন না যে যোধপুর পার্কের এক্স্যাক্টলি কোথায় অবস্থিত আর কখন খোলা থাকে। সেটা জানতে হলে তো অবশ্যই দেখতে হবে। আমি খাই সিরিয়াসলি, প্রপার কুকড, আর এটা সাংঘাতিক ভালো লাগে। এখানে সমস্ত খাবার এত ভালো। এই যে পটলের দোরমাটা, এটার দাম হচ্ছে 80 টাকা, আর এই চিংড়ি মাছের ভর্তা এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা, আর হাঁসের মাংসের ভুনার দাম হচ্ছে 200 টাকা। কারণ দুজন এলে কিন্তু 500 টাকার মধ্যে একদম ভরপুর পেট পুজো হয়েই যাবে। আর এরকম একটা অ্যাটমসফিয়ারে বসে পাইস হোটেলের মজা তো নিতে অবশ্যই এখানে আসতেই হবে, মানে ম্যান্ডেটরি কিন্তু।
অলরেডি খাচ্ছেন আমি দেখছি এখানে। কলকাতার পাইস হোটেল মানে আপনাদের কাছে কি মনে হয়? কলকাতার পাইস হোটেল বলতেই আমার কাছে প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে স্বাধীন ভারত হিন্দু হোটেল, কেন কি আমি সেন্ট্রাল ক্যালকাটা থেকেই বিলং করি। তো ওখানে অনেকবারই মানে আমরা শুধুমাত্র ওখানে যাব, ওই অ্যাটমসফিয়ারটা, ওই খাবারটা এনজয় করব বলেই অনেকবার গিয়েছি। ওনাদের মাছের ডিশের কথা তো বলতে হবে না, এক কথায় টু গুড। আজকে এখানে একটা কাজে এসেছিলাম, তো হঠাৎ করে লাঞ্চ টাইম হয়ে গেছে বলে এখানে আমরা চলে এলাম, মানে খোঁজ পেয়ে আর কি। তো পায়েস হোটেলের কনসেপ্টটা ভালোই লাগে, মানে মোটামুটি রিজনেবল দামের মধ্যে যার যেমন খুশি সে সেটুকুই কিনে খেতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই যে এতগুলো আইটেম আমাকে খেতেই হবে। আমার যেটুকু দরকার আমি সেটুকু কিনেই আমার নিজের মানে বাজেট ফ্রেন্ডলিও হয় বা আমার নিজের টেস্ট অনুযায়ী আমি সেটা মেনুটা সাজাতে পারি। এই কনসেপ্টটা পাইস হোটেলের ভালো লাগে। এইখানকার খাবার খেয়ে কেমন লাগে? ভালো লাগছে, প্রথম আজকে এখানে ভালো লাগছে। শুরুতেই বলছিলাম যে ডেকার্স লেন পাইস হোটেল যোধপুর পার্কে কেন, এই প্রশ্নটা মাথায় চলে আসছে। তাই খাওয়া দাওয়া সেরে আমি চলে এলাম আমাদের অন্যতম কর্ণধারের কাছে। এই ডেকার্স লেন পাইস হোটেল নিয়ে একটু শুনবো, মানে যোধপুর পার্কে এটা কেন। আমার প্রথম থেকে এই চিন্তাটা হচ্ছিল যখন খাচ্ছিলাম তখনও। আসলে যোধপুর পার্কে করার কারণটা যে মানে ডেকার্স লেন পাইস হোটেল যে অ্যাকচুয়ালি যে ডেকার্স লেনে যে জায়গাটাতে আছে সেটা তো মূলত তৈরি করা হয়েছিল এইটা ভেবে যে অফিস গোয়িং ক্রাউডরা এখানে এসে খাবে এবং সস্তায় খেতে পারবে। এবারে এই করোনা টরোনা ইত্যাদির পরে তো ওই জায়গাটাতে তো জিনিসটা অনেক পড়ে গেছিল। তো আমরা এইখানে ভেবেছিলাম যে আমরা একটা রেস্টুরেন্ট খুলবো, যেখানে এখানে এখানে তো প্রচুর অফিস গোয়ার্স আছে, উল্টো দিকে মল আছে, এখানে অনেক অসংখ্য লোক অফিস গোয়ার্স আছে যারা এদিক দিয়ে যাতায়াত করে। তো তাদেরকে আমরা এখানে কম্পিটিটিভ রেটসে খাওয়াবো আর কি, মানে যার দাম কম হবে এবং টেস্ট ভালো হবে। তো সেইটা যখন ভেবেছিলাম তখন ভেবেছি যে এটার সমস্যা, মানে যখন একটা ব্র্যান্ড নেম ঠিক করা হয় তখন দেখতে হয় যে এটার সাথে আমার সমস্যা মানে কন্টেম্পোরারি বা কোন জিনিসের সাথে কানেক্ট করতে পারবো। ডেকার্স লেন এমন একটা নাম কলকাতা শহরে যেটার সাথে মানুষ কানেক্ট করে যে ইজিলি অ্যাভেলেবল টেস্টি ফুড অ্যান্ড অ্যাট লো প্রাইসেস। তো যেহেতু আমাদের ফিলোসফিটা সেটাই, তাই জন্য আমরা এইটার নাম রেখেছি ডেকার্স লেন পাইস হোটেল। এখন যে দুনিয়ায় আমরা রয়েছি তাতে প্রচুর ফাস্ট ফুড, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর ক্যাফেজ রয়েছে। তো যখন কারো এরকম ভাবনা কারোর মাথায় আসে তখন এই মুহূর্তে কিন্তু দেখা যায় যে রেস্টুরেন্ট, ক্যাফে বা রোড সাইড অনেক কিছু তারা স্টার্ট আপ হিসেবে শুরু করেন। তো আপনারা যখন শুরু করেছিলেন তখন এই অপশনগুলো বাদে পাইস হোটেল কেন? পাইস হোটেল এই কারণে করেছিলাম, তার কারণটা হচ্ছে যে মানে পাইস হোটেল যে সংজ্ঞাটা আছে ওটা যত দিন যাচ্ছে সেই মানে যেগুলো এক্সিস্ট করছিল সবকটা তো খুব পুরনো, মানে অনেক আগেকার দিনে রেস্টুরেন্ট যেটা সুভাষচন্দ্র বসু খেত বা অন্যান্য লোকজন নাম করা লোকেরা খেতেন, কিন্তু এই যে ট্র্যাডিশনটা আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ট্র্যাডিশন। তার কারণটা হচ্ছে যে আজকালকার দিনে মানে মানুষের অনেক বড় বড় বাংলা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে যেখানে খেতে গেলে পরে মানুষের অনেক খরচ হয়, কিন্তু আমাদের এখানে সেই একই কোয়ালিটির খাবার আমরা অনেক সস্তায় দিতে পারছি। কিন্তু যেহেতু দামটা খুব মানুষের রিচের মধ্যে, তাই জন্য প্রাইসটা দিয়েছিলাম একটা মার্কেটিং কানেক্টের জন্য, যাতে মানুষজন এটা বুঝতে পারে যে এইখানে এটার প্রাইসটা একটুখানি লো, যাতে ওটা দেখলে পরে বা নামটা শুনলে পরে বুঝতে পারে যে এই জিনিসটা মানে একমাত্র মানে খুব টপ মানে ক্রিম অফ দ্য সোসাইটির জন্য নয়, সাধারণ মধ্যবিত্ত যারা খেটে খায়, পরিশ্রম করে খায় তাদের জন্য করা হয়েছে। জমিয়ে ভুরিভোজ হলো। আর কর্ণধারের কথা তো আপনারা শুনলেনই যে কেন তারা এই পাইস হোটেলটিকে আবার নতুন করে তারা শুরু করেছেন। কারণ পাইস হোটেলের এই কালচার, এই ঐতিহ্য কিন্তু কলকাতায় আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া যেহেতু বড় বেশি করে রঙিন হয়ে উঠছে, তার জন্য ধীরে ধীরে সেটা মলিন হয়ে যাচ্ছে। তবে এইখানে যে এই অ্যাটমসফিয়ারটা রয়েছে না, সেটা সেই সাবেকিয়ানার ছোঁয়াটাকে যেন মনে হচ্ছে নতুন করে কেউ উন্মোচন করেছে। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু মাত্র 70 টাকা থেকেই দুপুরের খাবার পাওয়া যায় তাদের, সেটাই হচ্ছে ট্যাগলাইন। এখানে স্বাদে গন্ধে ভরপুর পুরো এপার বাংলা এবং ওপার বাংলার মিশেলের খাবার পাওয়া যায়। আপনারা তো দেখলেনই সে সমস্ত খাবার। আর
এই পাইস হোটেলটি খোলা থাকে সকাল 12:30 থেকে দুপুর 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত অবশ্যই, আর সন্ধ্যাবেলা আবার 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন। এই লোকেশনটা একটু আপনাদেরকে জানিয়ে দিই, এটা হচ্ছে একদম সাউথ সিটি মলের ঠিক অপোজিটের গলি দিয়ে আসলে পরে আপনারা দেখতে পাবেন যোধপুর পার্ক বয়েজ ক্লাব প্লেগ্রাউন্ড, তার ঠিক পাশেই রয়েছে এই ডেকার্স লেন। সুতরাং এখানে বাঙালি খাবারের টেস্ট পেতে তো অবশ্যই আসতে হবে, আর এই যে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন ভাবে আবার সেটাকে পুনরুজ্জীবিত করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু সত্যি খুবই প্রশংসনীয়। আর এই ধরনের কলকাতার বুকে তো হারিয়ে যেতে বসেছে অনেক কিছুই, অনেক কালচারই হারিয়ে যাচ্ছে, তেমন কিন্তু পাইস হোটেলও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের কলকাতার এই হারিয়ে যেতে বসা জিনিসগুলোকে আরো একটু বেশি করে নতুন করে সবার সামনে তুলে ধরার জন্য। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরো অনেক আপডেটস এর জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।